দেশের বুক চিরে রেললাইন স্থাপন স্বাধীনতাকে অবজ্ঞা বলছেন রিজভী। এদিকে ঢাকা মহানগর বিএনপিতে আসছে নতুন নেতৃত্ব, শীর্ষ পদে আলোচনায় যারা। জানাবো, দেশ আজ গভীর অন্ধকারে নিমজ্জিত বলছেন শফিকুল ইসলাম। সরকার কি পচা শামুকে পা কাটছে? এবং সর্বশেষ জানাবো, লিটন কেন বিতর্কে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশের বুক চিরে রেললাইন স্থাপন স্বাধীনতাকে অবজ্ঞা বলছেন রিজভী। ভারতের নীতি নির্ধারকরা বাংলাদেশ এবং এদেশের জনগণকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে বলে অভিযোগ তুলেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অভিন্ন নদীর পানি, সীমান্ত হত্যা, বাণিজ্য ভারসাম্য সহ নানা সমস্যার সমাধানে আগ্রহী নয় তারা। ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোকে পাশ কাটিয়ে বাংলাদেশের বুক চিরে রেললাইন স্থাপন দেশের স্বাধীনতা ও জনগণের স্বাধীনতাকে অবজ্ঞা করার শামিল। ইউরোপে তো কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়া রিজভী বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো তো কাছাকাছি অর্থনীতি, সংস্কৃতি এবং একই বর্ণের দেশ, কিন্তু তুরস্কে নেওয়া হয়নি কেন? ইউরোপের সেনজেনের অন্তর্ভুক্ত দেশ, যাদের অভিন্ন মুদ্রা, ভিসা ছাড়াই গমনাগমন, বিচার ব্যবস্থা সহ এবং চাকরি বাকরির ক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু বেশ কিছু পূর্ব ইউরোপীয় দেশে অন্তর্ভুক্ত নয়। রিজভী বলেন, আফ্রিকা থেকে বর্ণবাদ বিদায় নিলেও ভারতের রাজনীতি এবং সামাজিক পরিসরে বর্ণবাদ বহাল রয়েছে। যদিও ভারতের সংবিধান সেকুলার, জার্মানিতে হিটলারের ন্যাৎসিবাদ গড়ে উঠেছিল আর্য রক্তের মহিমার কীর্তনে। ভারত এখন বর্ণবাদের করালস গ্রাসে, সংখ্যালঘু সম্প্রদায় ক্ষতবিক্ষত। ভারত সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক প্রসঙ্গে রিজভী বলেন, এখন সেই দেশের সঙ্গে বাংলাদেশের ডামি সরকারের প্রধানমন্ত্রী নানা চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। বাংলাদেশের জনগণ এখনো দুই সরকারের সমঝোতার উদ্যোগে অসম এবং বাংলাদেশের স্বার্থবিরোধী বলে মনে করে। এতে বাংলাদেশের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। ট্রানজিট এশিয়ান হাইওয়ের নামে শেখ হাসিনা মূলত ভারতকে করিডোর দিচ্ছেন, যা চিরদিনের জন্য বাংলাদেশের মানুষকে ভারতের কৃতদাস বানানোর গভীর অভিসন্ধি। তিনি উল্লেখ করেন, 1996 সালে ভারতের একটি মাসিক প্রকাশনার রিসার্চ অ্যানালিস্ট সঙ্গীতা থাপালিয়ান লিখেছিলেন, 1996 সালে নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণকে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রানজিট পাওয়ার একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে। এই রেলওয়ে করিডোর স্থাপনের চুক্তি তারই প্রতিফলন। ঢাকা মহানগর বিএনপিতে আসছে নতুন নেতৃত্ব, শীর্ষ পদে আলোচনায় যারা। অতীতের দলের আন্দোলনে ব্যর্থতার জন্য বরাবরই দায়ী করা হয় ঢাকা মহানগরকে। এজন্য আগামীতে তরুণ নেতৃত্ব ঢাকায় দুই মহানগরকে সাজানোর পরিকল্পনা করছে বিএনপির হাইকমান্ড। মহানগরে নতুন নেতৃত্ব গঠনে স্থায়ী কমিটি সহ দলের বিভিন্ন ফর্মের নেতাদের ইতিমধ্যে মতামত নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে 19 দিন ধরে নেতৃত্ব শূন্য ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ সহ বিএনপির 4 গুরুত্বপূর্ণ সাংগঠনিক শাখা দলটির কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদলে কিছু বিতর্ক ওঠায় সময় নিয়ে কমিটি দিতে চান হাইকমান্ড। এছাড়া দলীয় প্রধান খালেদা জিয়ার অসুস্থতা ও তার মুক্তির দাবিতে কর্মসূচিতে নতুন কমিটি দিতে বিলম্ব হওয়ার আরেকটি কারণ। 4 মহানগর যুব দলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্বে যোগ্য ও পরীক্ষিতদের খোঁজা হচ্ছে। এদিকে নতুন কমিটির শীর্ষ পদে আসতে লবিং তদবির দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছেন পদ প্রত্যাশী নেতারা। শনিবার নয়াপল্টনে বিএনপির সমাবেশে মহানগর উত্তর ও দক্ষিণে নতুন কমিটিতে শীর্ষ পদ প্রত্যাশীরা ব্যাপক শোডাউন করেছেন। ওই সমাবেশে যুব দলের কমিটিতে পদ প্রত্যাশীরাও শোডাউন করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতৃত্ব গঠনে কিছুটা সংকট দেখা দিয়েছে। বাইরে থেকে কাউকে এনে দায়িত্ব দেওয়া হলে মহানগর উত্তর ঠিকভাবে চলবে না বলে ইতিমধ্যে হাইকমান্ডকে জানানো হয়েছে। এখানে সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হককে 2 শীর্ষ পদের একটিতে রেখে কমিটি দেওয়ার পরামর্শ দিয়েছেন নীতি নির্ধারকরা। দেশ আজ গভীর অন্ধকারে নিমজ্জিত বলছেন শফিকুল ইসলাম। বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জামায়াত ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, আমাদের এই দেশ আজ দুর্নীতি, সামাজিক অবক্ষয় ও অর্থনীতির গভীর অন্ধকারে নিমজ্জিত। এমন অবস্থার মধ্যেও জামায়াত আলোকবর্তিতা হিসেবে সমাজ ব্যবস্থাকে আলোকিত করার লক্ষ্যে কাজ করে চলেছে। এই দেশের মানুষ তার নিজ প্রয়োজনেই জামায়াতের নেতাকর্মীদের খুঁজে ফিরবে। শাহবাগ পশ্চিম থানা আমির অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি ডক্টর মেজবাহ উদ্দিন সময়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সক্রিয় সহযোগী সমাবেশে ডক্টর মাসুদ বলেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, নৈতিক অবক্ষয় রোধ, দারিদ্র্য
বিমোচন, রাজনৈতিক দমন পীড়ন বন্ধ, দুর্নীতিমুক্ত সমাজ গঠন বিদ্যমান বৈষম্য ও বেকারত্ব দূরীকরণে জামায়াত তার নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ভোটাধিকার পুনরুদ্ধার ও ছাত্র সমাজকে ইসলাম বিমুখ করার ষড়যন্ত্র মোকাবেলায় জামায়াত জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে। তিনি বলেন, জামায়াত ইসলামী তার সর্বস্তরের জনশক্তিকে নৈতিক শক্তি, মৌলিক মানবীয় গুণাবলী ও জাগতিক উপায় উপকরণে শোনিত করে ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে আগ্রহী ভূমিকা পালনের যোগ্য করে গড়ে তুলছে। জামায়াত কর্মী মানেই সমাজকর্মী, এই স্লোগানকে সামনে রেখে আমরা সমাজ কল্যাণ ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত, অসহায় ও মজলুম মানুষের মুখে হাসি ফোটাতে সদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকার কি পচা শামুকে পাকাচ্ছে? একদিকে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন, অন্যদিকে কোটা বিরোধী আন্দোলন, সবকিছু মিলিয়ে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন জমে উঠেছে। এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে একটি অস্থিরতা সৃষ্টি হয়েছে। কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার যদি এখনই গুরুত্ব না দেয়, তাহলে এইসব আন্দোলনগুলো পরবর্তীতে সরকারের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হবে। সরকার কি এই আন্দোলনগুলোকে গুরুত্বহীন মনে করছে? সরকার কি পচা শামুকে পাকাচ্ছে? এই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে বেশ বড়ভাবেই উঠেছে। একথা ঠিক, গত 15 বছরে সরকার বিরোধী রাজনৈতিক আন্দোলনকে সামাল দিয়েছে বেশ দক্ষতার সঙ্গে, কিন্তু এটা অস্বীকারের উপায় নেই। বিভিন্ন সময় সরকারকে পিছু হটে দাবি মোকাবেলা করতে হয়েছে শিক্ষার্থীদের, আর এবার শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েছে শিক্ষকরা। আর শিক্ষক এবং ছাত্রদের এই আন্দোলনে যে কিরকম ভয়াবহ হতে পারে তা এই সরকার অজানা থাকার কথা না, কারণ বিভিন্ন সময় শিক্ষার্থী এবং শিক্ষকদের আন্দোলন যে কোনো সরকারের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সরকারের 15 বছরের বেশি সময় মেয়াদে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। গোটা দেশ অচল হয়ে গিয়েছিল। কোটা বিরোধী আন্দোলনের সময়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আন্দোলনের দাবি মেনে নিয়েছিলেন এবং সমস্ত কোটা বাতিল করেছিলেন। কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা পুনরায় চালু হয়। সেই কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। সেই আন্দোলন যৌক্তিক অযৌক্তিক সেটা ভিন্ন বিষয়, কিন্তু শিক্ষকদের এই আন্দোলন যে সারা দেশে ক্রমশ ছড়িয়ে পড়েছে তা সহজে অনুমান করা যায়। পাশাপাশি শিক্ষকদের সাথে অযাচিতভাবে বিতর্কে জড়িয়ে পড়েছে সরকারের, এবং সেক্ষেত্রে কিছু কিছু মন্ত্রীর বক্তব্য এতই দায়িত্ব জ্ঞানহীন যে তা শিক্ষকদের ক্ষুব্ধ করে তুলেছে। এই দুটি আন্দোলনের মধ্যে কোনো যোগসূত্র নেই, কিন্তু দুটি আন্দোলন যদি একসাথে দানা বেঁধে ওঠে তাহলে সরকারের জন্য সেটি চাপ সৃষ্টি করতে পারে। আর এ কারণে এখনই সতর্কতার সাথে পরিস্থিতির মোকাবেলা করা দরকার বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো সংগ্রামের আতুর ঘর। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে সবসময়ই সমীহের চোখে দেখতে হবে। অতীতে এমনকি সেনা সমর্থিত ডক্টর ফখরুদ্দিনের সরকারকেও এই শিক্ষার্থীদের আন্দোলনের কাছে নেককারজনকভাবে পরাজিত হতে হয়েছিল এবং নথি স্বীকার করতে হয়েছিল। সে সময় শিক্ষকদের গ্রেপ্তার এবং হয়রানি, শিক্ষার্থীদের দমনের চেষ্টা ব্যর্থ হয়েছিল। আওয়ামী লীগ নিশ্চয়ই সেই পথে যাবে না। তবে দায়িত্বশীল ব্যক্তিদের এই বিষয়গুলো নিয়ে উভয় পক্ষের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করতে হবে। যাদের উপর শিক্ষকদের আস্থা আছে, যাদের উপর শিক্ষার্থীরা আস্থা রাখেন, তাদেরকে এই দায়িত্ব দিতে হবে। সমঝোতা চেষ্টার জন্য দায়িত্ব জ্ঞানহীন যে সমস্ত মন্ত্রী সরকার আছেন, তারা যদি শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন তাহলে এর সমাধান হবে না। আর আমাদের আমলাতান্ত্রিক পদ্ধতির বাইরে এসে সরকার প্রধানকে নির্মোহভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে এবং বাস্তবতা অনুধাবন করতে হবে বলেই সংশ্লিষ্টরা মনে করেন। শিক্ষকরা এই পুরো পেনশন স্ক্রিনের জন্য আমলাদের উপর দোষ চাপাচ্ছেন। কাজে আমলাদেরকে দূরে সরিয়ে রেখে আমরা নির্ভর মন্ত্রীদেরকে আলোচনার টেবিলে না এনে শিক্ষকদের যাদের প্রতি অবস্থা রয়েছে তাদের দায়িত্ব দেওয়া উচিত আলোচনার জন্য। এই আন্দোলনকে অনেকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করবে, অনেকে এর থেকে রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করবে। কাজে এখনই এই বিষয়ে সরকারের গুরুত্ব দিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। লিটন কেন বিতর্কে? খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র। তার চেয়েও বড় পরিচয় হলো তিনি জাতীয় চার নেতার অন্যতম HM কামরুজ্জামানের সন্তান। জাতির পিতা হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের যাদেরকে হত্যা করা হয়েছিল, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য সেই শহীদের সন্তান তিনি। এই জাতীয় চার নেতা বাংলাদেশের অত্যন্ত শ্রদ্ধার আসনে আসেন। আওয়ামী লীগের রাজনীতিতে তাদের বিশেষ সম্মান ও শ্রদ্ধা করা হয়। 3 নভেম্বর জেলা হত্যা দিবসে আওয়ামী লীগ পালন করে অত্যন্ত আবেগ ঘন পরিবেশ। 15 আগস্টে জাতির পিতাকে সপরিবারে হত্যা করার পর শেষ 3 নভেম্বর জেলায় হত্যা ছিল আওয়ামী লীগের জন্য আরেকটি বড় বিপর্যয়। HM কামরুজ্জামান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। মুক্তিযুদ্ধকালীন সরকারের মন্ত্রী ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আর এই কারণে জাতীয় চার নেতার সন্তানদেরকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ গুরুত্ব দেন। তাদেরকে সবসময় পদ প্রদীপের রাখার চেষ্টা করেন। জাতীয় চার নেতার উত্তরাধিকারদের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম, মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের রাজনীতিতেই শুধু নয়, জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শ্রদ্ধার আসনে আসীন ছিলেন। তাদের চিরবিদায়ের পর HM কামরুজ্জামানের পুত্র খায়রুজ্জামান পাদ প্রদীপে আসেন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য হিসেবে জায়গা পেয়েছেন, কিন্তু খায়রুজ্জামান যেন কোনোভাবে রাজশাহীর গণ্ডি ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না। জাতীয় চার নেতার সন্তান তিনি, আওয়ামী লীগের মতো বৃহত্তম রাজনৈতিক দলের প্রেসিডিয়াম সদস্য, কিন্তু তারপরও রাজশাহীর রাজনীতির কাদা ছড়াছড়িতে তাকে সবসময় দেখা যায়। আর এই কারণে তিনি রাজশাহীতে বিতর্কিত হচ্ছেন। গত 11 জানুয়ারি নির্বাচনের পর একের পর এক বিভিন্ন রকম বিতর্কে জড়িয়ে পড়েছেন রাজশাহীর জনপ্রিয় এই মেয়র।
তিনি জাতীয় চার নেতার অন্যতম এইচ.এম. কামরুজ্জামানের সন্তান, কাজে সকলের প্রত্যাশা করেছিল আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য হওয়ার পর তিনি জাতীয় রাজনীতিতে অবদান রাখবেন, যেভাবে সৈয়দ আশরাফুল বা মোহাম্মদ নাসিম রেখেছিলেন। কিন্তু এখনো তিনি রাজশাহীর কেন্দ্রিক রাজনীতিতে জড়িয়ে আছেন এবং সেখানে নানা বিতর্কের জন্ম দিচ্ছে। এই নিয়ে আওয়ামী লীগের মধ্যে অস্বস্তি সৃষ্টি হয়েছে। সর্বশেষ রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আবার আলোচনা এসেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য, ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম, যিনি আগের মেয়াদের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঘোষণা করেছেন যে খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে তিনি হত্যা মামলা দায়ের করবেন। এটি আওয়ামী লীগের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এই প্রথম বিতর্ক নয়। ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সময় অভিযোগ উঠেছিল যে সেখানে নৌকা প্রতীক প্রাপ্ত ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশাকে হারানোর ক্ষেত্রেও খায়রুজ্জামান ভূমিকা রেখেছেন। অভিযোগ আছে রাজশাহী থেকে নির্বাচিত এমপি আব্দুল ওয়াদুদকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার ঘটনায় অসন্তুষ্ট হয়েছেন খায়রুজ্জামান এবং তার অসন্তুষ্টি তিনি গোপন রেখেননি। আব্দুল ওয়াদুদকে যখন সংবর্ধনা দেওয়া হয়, সেই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যাননি। পরবর্তীতে তিনি একটি সমাবেশ করে বলেন, সংবর্ধনা অনুষ্ঠান ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। রাজশাহীতে তিনি একটি গ্রুপের নেতৃত্ব দেন বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা মনে করেন, যেখানে অন্য গ্রুপকে তিনি কোণঠাসা করার চেষ্টা করেন। সার্বক্ষণিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে স্থানীয় সংকীর্ণ রাজনীতিতে তিনি আওয়ামী লীগকে বিভক্ত করেছেন এবং এই কারণে আওয়ামী লীগ রাজশাহীতে শক্তিশালী হতে পারছে না। এসব অভিযোগের সত্য মিথ্যা জবাব তিনিই ভালো দিতে পারবেন। কিন্তু একটি বিষয় সত্যি যে এইচ.এম. কামরুজ্জামানের সন্তানের কাছে সকলের প্রত্যাশা তিনি দলমতের ঊর্ধ্বে থেকে জাতীয় নেতার সন্তান হিসেবে জাতীয় রাজনীতিতে মনোযোগী হবেন। কিন্তু জাতীয় রাজনীতি চেয়ে তাকে রাজশাহীর রাজনীতির কোন্দল এবং কাদা ছড়াছড়িতে বেশি ব্যস্ত সময় কাটাতে দেখা যাচ্ছে। এটি আওয়ামী লীগের অনেকের কাছেই হতাশার কারণ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।